3 জানুয়ারি 2026 রাত তখন ঠিক 2টা। কারাকাস, ভেনেজুয়েলা। রাতের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে খানখান হয়ে গেল এক বিকট বিস্ফোরণের শব্দে। গভীর ঘুমে আচ্ছন্ন কারাকাসের মানুষ আতঙ্কে জেগে উঠল, কিন্তু তারা জানতো না এই জেগে ওঠা শুধুমাত্র একটি রাতের জন্য নয়, বরং এক নতুন এবং ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হবার জন্য। আকাশের দিকে তাকাতেই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মেঘ ফুঁড়ে নেমে আসছে শত শত যুদ্ধ বিমান। 150টিরও বেশি যুদ্ধ জাহাজের ইঞ্জিনের গর্জন মানুষের মনে ত্রাস সৃষ্টি করছে। সাইরেন বাজতে শুরু করলো শহরের প্রতিটি কোণায়। কারাকাসের মাটি কেঁপে উঠল যেন ভূমিকম্প, কিন্তু এ কোনো প্রাকৃতিক ভূমিকম্প নয়। এটি ছিল নিখুঁতভাবে পরিকল্পিত একটি সামরিক আগ্রাসন। তারপর সব আবার নিস্তব্ধ। পরদিন সকালে যখন পুরো পৃথিবী ঘুম থেকে উঠল, সংবাদ শিরোনাম দেখে সবাই স্তম্ভিত। আধুনিক ইতিহাসে এরকম ঘটনা কেউ কখনো দেখেনি, কেউ কখনো শুনেনি, কেউ কখনো চিন্তাও করেনি। হ্যাপি নিউ ইয়ার এর উপহার হিসেবে বিশ্ববাসী পেল এক চাঞ্চল্যকর খবর। আমেরিকা অন্য এক স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে তার নিজস্ব বাসভবন থেকে, তার প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং তার ওয়াইফকেও অপহরণ করেছে। এই খবরটা একটি সাধারণ রাষ্ট্রপতিকে গ্রেফতার করার খবর নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় কিডন্যাপ করার ঘটনা। এটি বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি ও তার সম্পদের আত্মসাতের ঘটনা। Oil, Venezuelan oil. We would have taken it up. We have the greatest oil companies in the world. এটি আমাদের জানা 303 বিলিয়ন ব্যারেল তেলের গল্প। তার চেয়েও বড় কথা, এটি বিরল বা রেয়ার আর্থ এলিমেন্টস বা দুর্লভ খনিজ সম্পদের ঘটনা। এই গল্পের প্রতিটি ছত্রে মিশে আছে এমন সব ভূ রাজনৈতিক চাল যা রাশিয়া, চীন, ইরান, এমনকি পাকিস্তানের ভাগ্যও সুতার উপর ঝুলিয়ে দিয়েছে। গল্পটা আসলে কি? কেন হঠাৎ এই আক্রমণ? আসুন ইতিহাসের গভীরে গিয়ে এর উত্তর খুঁজি। এই গল্পের শুরুটা আজকে নয়, 1922 সালের। স্থান ভেনেজুয়েলার উত্তর পশ্চিমে অবস্থিত মারাকাইবো নদী। হঠাৎ আবিষ্কৃত হলো তেল, এত বিপুল পরিমাণের তেল যে গোটা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রইল। ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তর তেলের খনি, প্রায় 303 বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরবের তেলের চেয়েও বেশি। যেখানে আমেরিকার কাছে আছে মাত্র 55 বিলিয়ন ব্যারেল, সেখানে ভেনেজুয়েলার কাছে আছে আমেরিকার চেয়ে প্রায় 6 গুণ বেশি সম্পদ। স্বাভাবিকভাবে আমেরিকান কোম্পানিগুলো চোখ পড়ল এই সম্পদের দিকে। স্ট্যান্ডার্ড অয়েল, এক্সন, শেভরন সবাই ঝাঁপিয়ে পড়ল ভেনেজুয়েলায় তাদের সাম্রাজ্য বিস্তার করতে। ভেনেজুয়েলা হয়ে উঠল আমেরিকার সবচেয়ে বড় তেল সরবরাহকারী। কিন্তু আমেরিকা একটি বড় ভুল করেছিল। তারা ভেবেছিল এই সম্পদ সারা জীবন তাদেরই নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু 1976 সালে ভেনেজুয়েলা তার তেল শিল্পকে জাতীয়করণ করে। জন্ম হয় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি PDVSA এর। আমেরিকান কোম্পানিগুলো তবুও কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় 1998 সালে, যখন হুগো চ্যাভেজ, একজন সামরিক কর্মকর্তা, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হন। চ্যাভেজ কেবল একজন রাষ্ট্রপতি ছিল না, তিনি ছিলেন একজন বিদ্রোহী কণ্ঠস্বর। তিনি হ্যালো প্রেসিডেন্ট নামে একটি টিভি শো শুরু করেন, যেখানে তিনি প্রত্যেক রবিবার জনগণের সাথে সরাসরি কথা বলতেন। আর এই শোতেই তিনি এমন সব কথা বলতেন যা ওয়াশিংটন সহ্য করতে পারত না। 1901 সালে তিনি নতুন হাইড্রোকার্বন আইন পাশ করেন এবং 2007 সালে অয়েল ইন্ডাস্ট্রির সমস্ত কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেন, অর্থাৎ রাষ্ট্রের হাতে নিয়ে নেন। এক্সন মোবিল এবং কনকো ফিলিপসের মতো মার্কিন আমেরিকান জায়ান্টদের দেশ থেকে বের করে দেওয়া হয়। তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2026 সালের এই আগ্রাসনের যুক্তি হিসেবে দেখিয়েছেন আমেরিকানদের ঘামে তৈরি হয়েছে ভেনেজুয়েলার অয়েল ইন্ডাস্ট্রি, আর সমাজতন্ত্রীরা তা চুরি করেছে। কিন্তু জাতিসংঘের 1962 সালের প্রস্তাব অনুযায়ী প্রতিটি দেশের তার নিজস্ব প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রীয় পূর্ণ অধিকার রয়েছে। ভেনেজুয়েলা তেল চুরি করেনি, তারা কেবল তাদের সম্পদ ফেরত নিয়েছিল। 2013 সালে চ্যাভেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ক্ষমতায় আসে নিকোলাস মাদুরো, কিন্তু মাদুরোর মধ্যে চ্যাভেজের মতো সেই কারিজমা বা নেতৃত্বের গুণ ছিল না। Socialismo, la igualdad, la justicia.
2014 সালে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে কমে যায়। ব্যারেল প্রতি তা $100 থেকে কমে আসে মাত্র $30। ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়ে। আমেরিকা ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল। তারা আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, PDVSA এর $1 বিলিয়ন বাজেয়াপ্ত করে। ভেনেজুয়েলার মানুষ ক্ষুধা, দারিদ্রতা ও ওষুধের অভাবে ধুঁকতে শুরু করে। 80 লক্ষেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আর ঠিক এই ধ্বংসস্তূপের উপরেই দাঁড়িয়ে আমেরিকা তার নতুন পরিকল্পনা সাজাতে শুরু করে। 2025 সালের অক্টোবরের কথা। ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। কিন্তু মারিয়াকে নোবেল পুরস্কার দেওয়া কোনো শান্তির বার্তা ছিল না, এটি ছিল একটি যুদ্ধের প্রতিশ্রুতি। নোবেল পুরস্কার তাদেরকেই দেওয়া হয় যাদেরকে নিয়ে ভবিষ্যতে পশ্চিমা বিশ্ব কোনো বড় কাজ হাসিল করতে চায়, অনেকটা নাইটহুড উপাধির মতো। এই নোবেল পুরস্কার জেতার পরে মারিয়া বলেছিলেন, আমি এই পুরস্কারের যোগ্য এবং আমি আমেরিকার সাথে কাজ করতে পেরে গর্বিত। এখানে দাবার গুটি চালানো শুরু হয়। They took our oil rights. We had a lot of oil there. As you know, they threw our companies out, and we want it back. দেখা যায় ঠিক 1 মাস পর নভেম্বরে 2025-এ মারিয়াকে নিয়ে মায়ামিতে একটি গোপন মিটিং হয়। এই বৈঠকে মারিয়া যোগ দেন। ভাবুন তো, যে দেশের উপর এত নিষেধাজ্ঞা, সে দেশের একজন নেত্রী কিভাবে গোপনে আমেরিকায় গিয়ে এমন হাই প্রোফাইল মিটিংয়ে যোগ দেয়। সেখানে উপস্থিত ছিল ডোনাল্ড ট্রাম্প নিজেও। আলোচনার বিষয় ছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ এবং বিনিয়োগ। একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকা সত্ত্বেও একজন বিরোধী নেত্রীর সাথে ভেনেজুয়েলার তেল এবং খনিজ পদার্থের ভাগবটরা নিয়ে আলোচনা করা হলো। 3 জানুয়ারি 2026 সালের আক্রমণের ঠিক 3 দিন আগে মাদুরো রাষ্ট্রীয় টিভিতে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি যা বলেছিলেন তা শুনলে আপনি অবাক হবেন। মাদুরো মোটামুটি আত্মসমর্পণের সুরে বলেছিল, যদি আমেরিকা মাদক পাচার ও অভিবাসন নিয়ে কথা বলতে চায়, আমরা প্রস্তুত। যদি তারা তেলে বিনিয়োগ করতে চায়, শেভরন বা অন্যান্য কোম্পানি ফিরে আসতে চায়, আমরা দরজা খুলে দিতে প্রস্তুত। মাদুরো বুঝতে পেরেছিলেন বিপদ আসন্ন, তাই তিনি নত স্বীকার করেছিলেন। কিন্তু আমেরিকা থামল না। কেন? কারণ মাদুরোর আত্মসমর্পণ যথেষ্ট ছিল না, তাদের দরকার ছিল সম্পূর্ণ দখল। আসলে মিডিয়া আপনাকে যা বলছে না তা হলো এই যুদ্ধ শুধুমাত্র তেলের জন্য নয়, তেলের চেয়েও দামি এবং টেকনিক্যালি গুরুত্বপূর্ণ একটি জিনিসের জন্য এই যুদ্ধ, যা হলো রেয়ার আর্থ মিনারেলস, যা হলো বিরল খনিজ পদার্থ। আক্রমণে মাত্র ঠিক 2 ঘন্টা আগে 2 জানুয়ারি 2026 চীনের একজন বিশেষ দূত ল্যাটিন আমেরিকায় ভেনেজুয়েলার কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছিলেন। মিডিয়া এটিকে সাধারণ কূটনৈতিক বৈঠক বললেও এটি ছিল কাকতালীয়র থেকেও অনেক বেশি কিছু। গত 10 বছরে ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছিল চীন। আমেরিকা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চীনের শ্যাডো ফ্লিট বা ভুতুড়ে জাহাজ গোপনে ভেনেজুয়েলা থেকে তেল বহন করত। কিন্তু আসল খেলাটা তেল নিয়ে নয়, খনিজ নিয়ে। 2025 সালে চীনের সাথে ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ওয়ার শুরু করে, যেখানে সে বারবার ট্যাক্স বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পাল্টা জবাব হিসাবে চীন আমেরিকাকে রেয়ার আর্থ মিনারেলস দেওয়া বন্ধ করে দেয়। আপনারা জানেন কি, আপনাদের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ইলেকট্রিক কার, এমনকি আমেরিকার আধুনিক F-35 বিমানের মধ্যেও রেয়ার আর্থ মিনারেলস এর প্রচুর প্রয়োজন, যা দিয়ে মিসাইল, এমনকি বিমানের চিপ এবং প্রসেসর এগুলো তৈরি হয়ে থাকে। আর এই খনিজগুলোর উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণের 90% করে চীন। আমেরিকা বুঝতে পেরেছিল চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙতে না পারলে তাদের প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা অচল হয়ে পড়বে। ঠিক এখানেই ভেনেজুয়েলার গুরুত্ব। ভেনেজুয়েলার এরিনোকো মাইনিং আর প্রায় 11,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এক বড় খনির ভান্ডার। এখানে রয়েছে কলটান, যা চিপ তৈরিতে লাগে, বক্সাইট, সোনা, নিকেল, কোবাল্ট এবং লিথিয়াম। চীন থেকে আমদানি বন্ধ হওয়ার পর ভেনেজুয়েলাই ছিল একমাত্র আমেরিকার বিকল্প পথ। ভেনেজুয়েলাকে দখল করা মানে চীনের একচেটিয়ার ব্যবসার কফিনে শেষ পেরেক ঢুকিয়ে দেওয়া। এর সাথে যুক্ত আছে তাইওয়ান প্রসঙ্গ। তাইওয়ানের TSMC বিশ্বের 50% চিপ এবং AI চিপের প্রায় পুরোটাই তৈরি করে। আমেরিকা যদি ভেনেজুয়েলার খনিজ সম্পদ দখল করে নেয়, চীন পাল্টা আঘাত হিসাবে তাইওয়ানকে ঘিরে ফেলতে পারে বা অবরোধ করতে পারে। মাদুরোকে অপহরণের পর বিশ্ব এক ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। চীন কি চুপ থাকবে, নাকি তারা তাইওয়ান প্রণালীতে কোনো অবরোধ বা নতুন কোনো মহড়া দেওয়া শুরু করবে? খেলাটি আর মাসের নয়, সপ্তাহের ব্যবধানে পাল্টাচ্ছে।
কিন্তু কথা হলো রাশিয়া এখন চুপ কেন? ভেনেজুয়েলা তো রাশিয়ার মিত্র ছিল। রাশিয়া কেবল মৌখিক নিন্দা জানিয়েছে। কেন? কারণ পুতিন খুব চতুর খেলোয়াড়। তিনি দেখছেন আমেরিকা যেমন নিজের ব্যাকইয়ার্ড অর্থাৎ বাড়ির উঠোন দক্ষিণ আমেরিকা রক্ষা করতে সামরিক আগ্রাসন চালাচ্ছে, রাশিয়াও ঠিক একই যুক্তিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারবে। আমেরিকা যদি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারে, তবে রাশিয়া কেন ইউক্রেনে পারবে না? ট্রাম্প ভেনেজুয়েলা পাবে, পুতিন ইউক্রেনকে হজম করবে। এটাই হয়তো পর্দার পিছনের ডিল। কিন্তু সমীকরণের সবচেয়ে বিপদে আছে ইরান। 2000-এর দশক থেকে ইরান এবং ভেনেজুয়েলার সম্পর্ক ছিল গলায় গলায়। শোভেজ এবং আহমাদি নেজাদের বন্ধুত্ব ছিল কিংবদন্তি তুল্য। ইরান ভেনেজুয়েলায় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। হেজবুল্লাহ নেটওয়ার্ক সেখানে সক্রিয় বলে অভিযোগ আছে। মাদুরোর পতন মানে ইরানের একটি বড় সামরিক ঘাঁটি হাতছাড়া হওয়া। সবচেয়ে ভয়ের বিষয় হলো ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর টুইট। তিনি লিখেছেন, ইরানের শাসকদের ভেনেজুয়েলার দিকে খুব মনোযোগ দিয়ে তাকানো উচিত। কেন? কারণ ভেনেজুয়েলার আকাশের প্রতিরক্ষার দায়িত্বে ছিল রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম। অথচ আমেরিকার 150টি জাহাজ এবং 10টি C-17 কার্গো বিমান যখন ভেনেজুয়েলায় নামলো, তখন এই রাডারগুলো কেন কাজ করলো না? নাকি সেগুলো জ্যাম করে দেওয়া হয়েছিল? ইরানের আকাশ সীমাও সেই একই S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম দ্বারা সুরক্ষিত। ভেনেজুয়েলা যদি এটি ব্যর্থ হয়, তবে ইরানেও আমেরিকা বা ইসরায়েল সহজে আঘাত আনতে পারবে। সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে যেখানে মানুষের চোখের সামনে, মিডিয়ার সামনে লাইভ এবং নিজস্ব সৈনিক দ্বারা প্রমাণিত যুদ্ধের নামে যেখানে সাধারণ জনগণের উপর সামরিক আগ্রাসন চালিয়ে জেনোসাইড এবং আইসিজির ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হিসাবে যাকে ঘোষিত করা পরেও সে এখনো দিব্যি বসে আছে, আর এদিকে আমেরিকা তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করে যাচ্ছে দিনের পর দিন। অথচ এখানে নিজের সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের প্রধানকে তারা এক রাতের ভিতরে তুলে নিয়ে আসতে পারলো। অথচ নেতানিয়াহুর মতো একটি ক্রিমিনালকে তারা এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখান থেকেই প্রমাণিত হয় হিপোক্রেসি এবং স্বার্থ। প্যালেস্টাইনে তাদের কোনো স্বার্থ নেই বলে তারা সেখানে যাচ্ছে না, উল্টো সেখানে সাহায্য করে যাচ্ছে এবং ক্রিমিনালদের সাপোর্ট করে যাচ্ছে। আর এখানে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য তারা মিলিটারি ফোর্স ব্যবহার করতেও একবারও চিন্তা করলো না। আর তাদের কাছে বিচার দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ উঠে পড়ে লেগেছে। বাইরের দেশের মানুষ দিয়ে নাকি তারা হাদির জাস্টিস চায়। অথচ তারা যদি চাইতো এটা ঘটার আগেই তারা এটা নির্মূল করে দিতে পারতো, অথবা তারা যদি আসলেই চাইতো হাদির মৃত্যুর 24 ঘন্টার আগেই তাকে কাঠগড়ায় দাঁড়া করাতে পারতো, অথবা দেশ থেকে বের হতে বাধা দিতে পারতো। কিন্তু তারা কোনো কিছুই করেনি, কারণ তারা সব এক। মুসলিম উম্মার বিরুদ্ধে তারা সব এক। তারা সব ইয়াজুজ মাউজের বংশধর। আমাদের আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে জানতে পারবেন কেন তাদের আমরা ইয়াজুজ মাউজের বংশধর বলছি। যদি ইরান পরবর্তী লক্ষ্যবস্তু হয় এবং ভেনেজুয়েলার পতনের পরে সেটাই বাস্তব দেখা যাচ্ছে, তবে শেষ কথা এটাই যে বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষ আজ উৎসব করছে, ভাবছে স্বৈরাচারের পতন হয়েছে, এবার বুঝি সুদিন আসবে। কিন্তু তাদের মনে রাখা উচিত ইরাকের কথা, সিরিয়ার কথা, লিবিয়ার কথা। সাদ্দাম ও গাদ্দাফির পতনের পরে কি তারা শান্তি পেয়েছে, নাকি তাদের সম্পদগুলো লুটে নিয়ে গিয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো? ভেনেজুয়েলার তেলের কোম্পানি আর ভেনেজুয়েলার সাধারণ লোকজনের থাকবে না। এই মালিকানা চলে যাবে এক্সেন বা সেভরনের হাতে। যেমন কবি বলেছিলেন, কে বলে গরিবের উপকার হবে, কে বলে গরিবের উপকার হবে, ওটা তো কেবল একটি হাওয়াই ফানুস। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। ভেনেজুয়েলার একনায়কতন্ত্রের হয়তো পতন হয়েছে, কিন্তু তার জায়গায় এসেছে এক কর্পোরেট সাম্রাজ্যবাদ, অর্থাৎ ইম্পেরিয়ালিজম, ক্যাপিটালিজম। আর আমরা সাধারণ মানুষ শুধুমাত্র দর্শক হয়ে এই মহা দাবার খেলা দেখে যাচ্ছি। দেখতে থাকুন, আগামী কয়েক সপ্তাহে হয়তো বিশ্বের মানচিত্র চিরতরে বদলে যাবে।